ইন্টারভিউ দিতে দিতে পায়ের জুতো ক্ষয় করে ফেললাম, বাট এখনো কোনো চাকরি হলো না। ভাবছি এত কষ্ট করে লেখাপড়া কি হলো যদি একটা চাকরি পাওয়া না যায়। কালকে থেকে চাকরির পিছনে না ঘুরে অন্য কোনো একটা কাজের ব্যবস্থা করতে হবে। এভাবে আর কতদিন চলবে টিউশনি করিয়ে? কথাটা আনমনে ভেবে হাঁটতে হাঁটতে বর্ষিতে চলে আসি। তারপর রুমে গিয়ে সার্টিফিকেটগুলো খাটের উপর সরে মেরে গামছার কাঁধে ঝুলে গোসল করতে চলে যাই। এবার আসেন, গোসল করতে করতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমার নাম মোহাম্মদ স্বাধীন শেখ। বাবা মার নাম কি তা জানি না। ছোটবেলা থেকে একটা বৃদ্ধ দাদিমার কাছে বড় হয়েছিলাম। তিনি আমাকে স্টেশনে কুড়িয়ে পেয়েছিল, তারপর তার বাসায় নিয়ে আসে আমাকে। এরপর ছোট থেকে বড় করে লেখাপড়া করায়, মানুষের বাসায় কাজ করে করে আমাকে লেখাপড়া করায়। কিন্তু কিছু মাস আগে সেই বৃদ্ধটি আমাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। আমি অনেক ভেঙে পড়ি, বাট হাল ছাড়ি না। তখন কি করব কিছুই বুঝে উঠতে পারে না। বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়ে টিউশনি করানোর সিদ্ধান্ত নেই। তারপর টিউশনি করে যে টাকা পাই সেই টাকা দিয়ে খাবার খরচ আর ভার্সিটির খরচ চলে যায়। আপনাদের পরিচয় দিতে দিতে আমার গোসল করা শেষ হয়ে গেল। তারপর রুমে এসে খাবার খেয়ে নেই। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে বিকেলের দিকে। রুম থেকে বের হয়ে বাইরে আসি একটু হাঁটাহাঁটি করার জন্য। তখন একটা ফুলের দিকে নজর দেয়, দেখি ওইখানে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি লেখা। তারপর আমি পড়ে দেখি চাকরির বিজ্ঞপ্তি। ওইখানে থাকা নাম্বারটাতে কল করি। অনেকক্ষণ পর ফোন রিসিভ করতেই আমি বলি, আসসালামু আলাইকুম, আমি আপনার চাকরির বিজ্ঞাপন দেখে ফোন করেছি। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি। তা যে প্রয়োজনে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলাম সেইখানে লোক পাওয়া গেছে, এখন আর লাগবে না। তুমি চাইলে ড্রাইভিং এর কাজ করতে পারো। সেখানে একটা ড্রাইভার লাগবে পার্সোনাল, আমার বসকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমি ড্রাইভার, গাড়ি চালাতে পারি। বাট আঙ্কেল, একটা সমস্যা আছে, আমার ড্রাইভিং লাইসেন্স নাই। তাহলে তো বাবা তোমাকে জব দেওয়া যাবে না, কারণ ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিভাবে বিশ্বাস করব তুমি গাড়ি চালাতে পারো? ভালোভাবে বলো। আঙ্কেল, বিশ্বাস করেন আমি অনেক ভালো গাড়ি চালাতে পারি। আমার বয়স 18 বছর না হওয়ায় আমাকে ড্রাইভিং লাইসেন্স দেয়নি। 18 বছর হলে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। প্লিজ আমাকে কাজটা দেন, আমার অনেক দরকার। আমার অনেক জোরাজুরিতে আঙ্কেল রাজি হয়ে যায় জব দেওয়ার জন্য। তারপর সে একটা অ্যাড্রেস বলে, সেখানে আমাকে যাওয়ার জন্য বলে। তারপর আমি সেখান থেকে সোজা তার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী আসতে লাগি। আঙ্কেলের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী এসে দেখি বিশালবহুল একটা বাসা। বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, না জানি ভিতর থেকে কত সুন্দর হবে আল্লাহ জানে। আমাকে আহামকের মতো তাকিয়ে থাকতে দেখে দারোয়ান ভিতর থেকে বাইরে এসে আমাকে বলে, কি হয়েছে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? বাসা দেখে অনেক পছন্দ হয়েছে তো নাকি? যা এখান থেকে, যা, স্যার ম্যাডাম দেখলে অনেক রেগে যাবে। এইখান থেকে চলে যা। না মানে আঙ্কেল, আমি এই বাসায় জব পেয়েছি। এই বাসার ম্যানেজার আমাকে নতুন ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছে। আমার কথা শুনে দারোয়ান হা হা করে হাসতে লাগে। আমি তার হাসির কারণ বুঝতে পারি না। তখন আমার দিকে তাকিয়ে হাসিমাখা কণ্ঠে বলে ওঠে, কি তোকে দিয়েছে এই বাসায় কাজ দেখতে? তো পুরো ফকিরের মতো বস্তির থেকে উঠে এসেছি। এই বাসায় কাজ করার যোগ্যতা তোর নেই। এই বাসায় কাজ করার যোগ্যতা অর্জন করতে হলে ভালো পোশাক আশাক পরে আসতে হবে। তোকে দেখলেই তো বাসার ভিতরে ঢুকতে দেবো না আমি। কিভাবে তুই চাকরি করবি বল? দারোয়ানের কথা শুনে আমি অবাক হয়ে যাই। একটা মানুষ কিভাবে এতটা অহংকারী হতে পারে? আমাকে ভাবতে দেখে দারোয়ান পুনরায় আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই বাসায় দারোয়ানের জব নিতে হলেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয়। এই যে আমাকে দেখছিস, দারোয়ান আমি, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে এইখানে দারোয়ানি করছি। আমি বাসা কার জানি বাংলাদেশের টপ অন ব্যবসায়ী ইমরান খানের, বুঝেছিস? তোর মতো ফকিন্নির বাচ্চা কাজ দেয় যা, তো এইখানে দাঁড়িয়ে থেকে আমার মাথা খাস না, এইখান থেকে চলে যাও। দারোয়ান ছেলেটির সঙ্গে আর কোনো কথা না বলে পকেট থেকে ফোন বের করে ম্যানেজারকে ফোন করি। ম্যানেজারকে ফোন করে বলতে লাগে, আঙ্কেল, আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আমি চলে এসেছি, বাসার সামনে দাঁড়িয়ে আছি। দারোয়ান আমাকে উল্টাপাল্টা বাজেভাবে অপমান করছে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না। তখন আমাকে উদ্দেশ্য করে আমাকে বলে ওঠে, তুমি দারোয়ানের কাছে ফোনটা দাও, আমি ওকে বলছি তোমাকে ভিতরে আসতে দিবে। তারপর আমি দারোয়ানের দিকে ফোনটা এগিয়ে দিই। দারোয়ান ম্যানেজার সঙ্গে কথা বলে আমাকে বাসের ভিতরে ঢুকে দেন। মেন দরজা ঠেলে ভিতরে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে যাই, যেন এটা কোনো বাসা না, দেখতে পুরো একটা স্বর্গ। কারণ আমি আমার জন্মে কখনো এত সুন্দর বাসা দেখিনি, ইভেন্ট কোনো মুভিতেও দেখিনি।
এজন্যই তো লোকটা বলল এটা বাংলাদেশের টপ 1 বিজনেসম্যানের বাড়ি, এর জন্য এত সুন্দর করে সাজানো। আর দেখলাম অনেক কাজের লোকে ফুল গাছে পানি দিচ্ছে, কেউ ঘাস কাটছে, কেউ ফুলের যত্ন নিচ্ছে। এইটাই বড় লোকদের খেলা। একটা ফুল গাছ যত্ন নিতে লাখ লাখ করে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা মানুষদের দিকে ফিরেও তাকায় না। ভাবতে ভাবতে সামনের দিকে এগোতে লাগে, তখনই একটা মধ্যবয়স্ক লোক আমার কাছে এসে বলে, শোনো, তোমার কাকুতি মিনতি দেখে আমি জবটা তোমাকে দিচ্ছি, কিন্তু কোনোভাবেই স্যার বা ম্যাম কেউ যেন জানতে না পারে তোমার বয়স 18+ হয়নি আর তোমার ড্রাইভিং লাইসেন্স নেই। আমি স্যার ম্যাডামকে বলে দিয়েছি তোমার ড্রাইভিং লাইসেন্স আছে আর তুমি অনেক ভালো ড্রাইভিং করো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে চাকরিটা দেওয়ার জন্য। বিশ্বাস করেন আঙ্কেল, আমার জবটা অনেক প্রয়োজন ছিল। চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জুতাটা ক্ষয় করে ফেলেছি, একটা চাকরিও হলো না। টিউশনি করিয়ে আর নিজের পড়ার খরচ আর খাবার দাবার চালাতে পায় না। জানেনই তো এখন দ্রব্যমূল্যের যে দাম। বুঝতে পারছি। আর এই পোশাক আশাক পরে কিন্তু কোনোভাবেই স্যার ম্যাডামের কাছে যাওয়া যাবে না, গেলে কিন্তু তোমাকে অনেক অপমান অপদস্থ করবে। তারা গরিবদেরকে একদমই দেখতে পারে না, কেন তাও জানে না। তুমি একটা কাজ করো, আমাদের এই বাসায় যারা কাজ করে তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তুমি যেখানে থাকো সেখান থেকে তোমার যা যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে এইখানে চলে আসো। আর এই নাও কিছু টাকা, এই টাকাগুলো দিয়ে তুমি যাওয়ার সময় ভালো মার্কেট করে নিবে। আমি ম্যানেজারকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, একটা মানুষ কি করে এত ভালো হতে পারে। এত এত খারাপ মানুষের মধ্যে তিনি এখনো এই বাসার মধ্যে বোধহয় একমাত্র ভালো মানুষ। যাক, বাদ দিয়ে সকল কথা, এখন পরিচয় দিয়ে দিলাম, কিছুই আর করার নেই। আমার দিকে অনেকগুলো টাকা এগিয়ে দেয়, আমি টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে আসি। মেন দরজা দিয়ে বের হয়ে সোজা একটা রিক্সা নিয়ে মার্কেটে চলে যাই। তারপর টাকাগুলো গুনে দেখি প্রায় 20,000 টাকা আমাকে দিয়েছে। আমি ভেবে অবাক হয়ে গেলাম, আমার কোনো কিছু তার কাছে নেই, আমার সার্টিফিকেট কিছুই নেই। আমি যদি এই 20,000 টাকা নিয়ে চলে যাই তাহলে কি হবে ভাবতে ভাবতে মার্কেটে চলে আসি। তারপর অনেকগুলো জামা কাপড় কিনে নেই, তারপর সোজা বস্তিতে চলে যাই। বন্ধুদের সঙ্গে আমার চাকরির বিষয়টা খুলে বলি। তারপর তারা অনেকেই আমার কাছ থেকে টির চায়, বলি পরে একদিন তোদেরকে দেব। তারপর বস্তির বাসা থেকে বস্তির রুম থেকে বেরিয়ে আসি। তারপর রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে সোজা ওই বাসায় রাতে চলে যায়। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে পেছন ফিরে যেই ঢুকে যাব অমনি দারোয়ান আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে, কি কাজ করি তুই বাসার মধ্যে? তা তো বললি না। কি আর কাজ পাবি? নিশ্চয়ই ফুলের দেখাশোনা করার, ঘাস কাটা, এইগুলো তো। আমি তার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে সোজা দরজা ঠেলে বাসার ভেতরে চলে আসি। কি করব বুঝতে পারছি না। তখন পুনরায় ম্যানেজার আঙ্কেলকে ফোন করি। ফোন করতে ম্যানেজার আঙ্কেল বাসার নিচে চলে আসে। তারপর আমাকে নিয়ে বাসার পেছন সাইডে একটা বড় রুমের মধ্যে নিয়ে যায়। সেইখানে যারা যারা কাজ করে সবাই একত্র হয়ে থাকে। তারপর আমাকে একটা সুন্দর রুম দেখিয়ে দেয়। রুমের মধ্যে ঢুকে তো আমি অবাক হয়ে যাই, একটা কাজের লোকদেরও রুম এত সুন্দর হয়। আমার বস্তি বাতাসে তো বৃষ্টি হলেই ঝর্ণার মতো পানি পড়তো, আর এখানে কিনা ওপরে ছাদ করা। আমি অনেক খুশি হই। নিমিষের মধ্যে কি হলো, ভাগ্য পরিবর্তন হয়ে গেল আমার। কোনোভাবে এই জব ছাড়া যাবে না, যতই আমার উপর দিয়ে ঝড় তুফান যাক না কেন। এইখান থেকে আমার জীবন গুছিয়ে নিতে হবে। আর মনে কথাগুলো ভাবছিলাম। তারপর ব্যাগ থেকে জামা কাপড়গুলো আর আমার ফাইলগুলো বের করে ওয়ার্ডরোবে সাজিয়ে রাখতে লাগে। রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে যাই। ওয়াশরুমে গিয়ে আমি অবাক হয়ে যাই, কি সুন্দর টাইলস করা, দেখতে অনেক সুন্দর। তারপর আমি ফ্রেশ হয়ে এসে খাটে শুয়ে পড়ি। ফোনটা নিয়ে টিপাটিপি করছিলাম, তখনই ম্যানেজার আঙ্কেলের ফোন আসে। ফোন রিসিভ করতে ওই বাস থেকে ম্যানেজার আঙ্কেল বলে, তুমি বাসার ভেতরে আসো, স্যার ম্যাম তোমাকে দেখবেন। আমি রুমের মধ্যে আর শুয়ে না থেকে রুম থেকে বের হয়ে সোজা বড় সাহেবের যে বাসায় মধ্যে থাকে সেইখানে চলে যায়। দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর আমি সোজা চলে যাই বাসার রুমে গিয়ে দেখি সেইখানে অনেকেই বসে আছে। ম্যানেজার আমাকে দেখিয়ে বলে, স্যার, এই সেই ছেলেটা কাজের জন্য অনেক কাকুতি মিনতি করছিল, আমি আর না করতে পারলাম না। আর কেউ নেই এতিম, এই জন্যই ওকে আমি চাকরি দিলাম। আর অনেক ভালো ড্রাইভিং করতে পারে আমি দেখেছি। তা তোমার নাম কি? স্যার আমার নাম স্বাধীন। আমার সাথে কেউ থাকে না, মা বাবাকে তাও জানি না। ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছি। আমার কথা শুনে সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখন ম্যানেজারের দিকে তাকিয়ে দেখি যেন আমার দিকে বড় বড় করে তাকিয়ে আছে। ও আচ্ছা, সত্যি কথা আমি অনেক পছন্দ করি। তুমি তাই সত্যি কথা সবসময় বলবা, হাজারটা ভুল করার পরও
সত্যি কথা বললে সে ভুল থাকে না। আমি সত্যিবাদী মানুষকে অনেক পছন্দ করি। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। কালকের থেকেই তুমি কাজে লেগে পড়ো। আর এইখানে তোমার থাকা খাওয়া আর খরচ দেব 25,000 টাকা করে। বলবে তোমার যদি কাজ ভালো করো আর যদি ভালো ব্যবহার করো সব্বার সাথে, তাহলে তোমার মাসে বেতন বাড়বে। তারপর স্যার আমাকে অনেক কথা বলতে লাগে। আমি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলাম। তখনই স্যার তার মেয়ের দিকে ইশারা করে বলে, ওই যে দেখছো, ওইটা আমার মেয়ে। আর তুমি তার পার্সোনাল ড্রাইভার। যখন যেখানে যেতে চাইবে তুমি সেইখানে তাকে নিয়ে যাবে। তোমার কাজ এটাই। ওকে স্যার। কথাটা বলে আমি সেইখানে আর না দাঁড়িয়ে সোজা বাসা থেকে বের হয়ে আমরা যেখানে থাকি সেখানে চলে আসি। তারপর আমি আমার রুমে গিয়ে বই নিয়ে পড়তে লাগে। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। বিকাল পেরিয়ে রাত হয়ে যায়। টেবিলে বসে বসে পড়ছিলাম। হঠাৎ দরজায় এসে কেউ কড়া নাড়ে। বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি একটা কাজের মেয়ে বাড়িতে করে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার দিকে খাবারের বাটিটা এগিয়ে দিয়ে বলে, এই নেন, আপনার জন্য খাবার পাঠিয়েছে। তারপর আমি তার হাত থেকে খাবারের বাটিটা নিয়ে টেবিলে রেখে দিই। তারপর ঘর থেকে বোতল নিয়ে বাইরে বোতল ভরে পানি নিয়ে এসে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে পড়তে পড়তে অনেকটা রাত হয়ে যায়। তারপর আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে যায় আজানের শব্দে। খাট থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিই। তারপর ব্যাগ থেকে জায়নামাজ বের করে নামাজ পড়ে নেই। নামাজ পড়ে রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখি সবাই যে যার কাজে ব্যস্ত। আমি বাড়িটা চারপাশে দেখতে লাগে। বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি করে আমার রুমে চলে আসি। রুমে এসে খাটে বসতেই দরজায় এসে কেউ একজন কড়া নাড়ে। দরজা খুলে দেখি কাজের মেয়ে, হাতে খাবারের বাটি। তার হাত থেকে খাবারের বাটিটা নিয়ে টেবিলের উপর রেখে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ হলে খাটে বসে থেকে ফোনে ভিডিও দেখছি। তখনই আবার দরজায় কড়া নাড়তে লাগে। দরজা খুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। বোধহয় এই বাসার কাজের ছেলে। তখন আমাকে বলে, পপি ম্যাডাম কলেজে যাবে, তোমাকে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বাসার বাইরে এসে অপেক্ষা করতে বলছে। একটু পর ম্যাম বের হবে। কথাটা বলে ছেলেটা আমার হাতে একটা গাড়ির চাবি দিয়ে চলে যায়। তারপর আমি নতুন পোশাক পরে রুম থেকে বের হয়ে যাই। গ্যারেজে গিয়ে চাবি অন করতে দেখি একটা দামি গাড়ি। তারপর আমি গাড়িটা স্টার্ট দিয়ে বাসার বাইরে এসে অপেক্ষা করতে লাগে। একটু পর পপি নামে যে মেয়েটা, হঠাৎ যাকে আমার পার্সোনাল ড্রাইভার করা হয়েছে, সে কাঁধে ব্যাগ নিয়ে চলে আসে গাড়ির সামনে। আমি দরজা খুলতে মেয়েটা আমার দিকে এক পলক তাকিয়ে গাড়িতে উঠে বসে। তারপর আমি পপি ম্যামকে উদ্দেশ্য করে বলি, ম্যাম, আপনার কলেজটা কোথায় তা তো আমি জানি না। হুম, আজকে কলেজে যাব না, বন্ধুদের সাথে আড্ডা দেবো, রেস্টুরেন্টে যাব। তারপর পপি ম্যাম রেস্টুরেন্টের অ্যাড্রেসটা দিলে আমি গাড়ি চালিয়ে সেইখানে যেতে লাগে। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি ম্যামের দিকে তাকিয়ে দেখি পপি ম্যাম ফোনে কার সঙ্গে যেন চ্যাট করছে। আমি সেদিকে তেমন একটা ভ্রুক্ষেপ জানাই না। তারপর গাড়ি চালাতে চালাতে আমি রেস্টুরেন্টের সামনে চলে আসি। রেস্টুরেন্টের সামনে গাড়িটা ব্রেক করতেই পপি গাড়ি থেকে নেমে যায়। তারপর আমাকে বলে, সামনে গাড়ি রাখার জায়গা আছে, তুই ওখানে গিয়ে গাড়ি রেখে দে, আমার আসতে একটু লেট হবে। আর তোর নাম্বারটা দে, কোথায় থাকিস না থাকিস তা তো আর বলা যায় না, ফোন দিলে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আবার এখানেই চলে আসবি, বুঝলি? তারপর পপি ম্যামকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেই। তারপর পপি ম্যাম রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ে। আমি গাড়িটা নিয়ে সামনে এগোতে দেখি গাড়ি রাখার একটা সুন্দর জায়গা। তারপর আমি সেখানে গাড়িটা ব্রেক করে গাড়ির বাইরে এসে ফুটপাতে বসে চারদিকটা দেখছি। সেইভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। তখন হঠাৎ ফোনে একটা রং নাম্বার থেকে ফোন আসে। বুঝতে পারি এইটা হয়তো পপি ম্যাম ফোন করেছে। তারপর আমি ফোন রিসিভ করে ফোনটা কানের কাছে ধরতেই ওই পাশ থেকে পপি ম্যাম বলে, কই আছিস তুই? জলদি গাড়ি নিয়ে রেস্টুরেন্টের সামনে আয়। পপি ম্যামের কথা শেষ হতে না হতেই আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে রেস্টুরেন্টের সামনে চলে যাই। পপি ম্যামের সামনে গাড়ি ব্রেক করতে তিনি গাড়িতে উঠে বসে। তার দিকে এক পলক তাকিয়ে দেখি অনেক রেগে আছে। তারপর আমি জিজ্ঞেস করি, ম্যাম, এখন কি বাসায় যাব? আমার কথা শুনে রাগী কণ্ঠ নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, না, বাসায় যাব না, পার্কে যাব। তারপর পপি ম্যাম পার্কের ঠিকানাটা বলতে আমি গাড়িটা চালিয়ে পার্কে চলে আসি। গাড়ি থেকে নেমে পপি ম্যাম এক প্রকার দৌড়াতে দৌড়াতে পার্কের মধ্যে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। আমি গাড়িটা এক সাইডে ব্রেক করে গাড়ি থেকে বের হয়ে পপি ম্যামের দিকে তাকিয়ে দেখি সে কান্না করছে আর টিস্যু দিয়ে তার চোখের পানি মুছছে। আমি কিছুই বুঝতে পারলাম না। তার মানে কি বড়লোকদের মনে কষ্ট থাকে, তারাও কান্না করে? আমি তো ভেবেছি তাদের কোনো কষ্ট নেই, তারা তো অনেক সুখী, কিন্তু তাদের মনেও কষ্ট আছে। আর মনে কথাগুলো ভাবছিলাম, এক ধ্যান ভাঙে হঠাৎ একটা মেয়ের কণ্ঠে।
দেখি মেয়েটি তার হাতে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমার দিকে তাকিয়ে ছলছল নয়নে মেয়েটি বলে ওঠে, ভাইয়া, একটা ফুল কেনেন না? আজকের দিনে একটাও ফুল বিক্রি করতে পারিনি। প্লিজ ভাইয়া, ফুলগুলো কেনেন। মেয়েটির কথা শুনে আমি দাঁড়িয়ে না থেকে আধ বসা হয়ে মেয়েটি সমান সমান হয়ে বলি, ফুল আজকের দিনে একটাও বিক্রি করতে পারোনি। আর তুমি এত ছোট মেয়ে ফুল বিক্রি করেছো? তোমার মা বাবা নেই? তারা কি করে? যে বয়সে তোমার স্কুলে থাকার কথা সেই বয়সে বাইরে এসে ফুল বিক্রি করছো? আমার কথা শুনে মেয়েটির চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি মেয়েটির মুখে হাত রেখে চোখের পানি মুছে বলি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আসলে ভাইয়া, আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি একটা ঠাকুমার কাছে থাকি। সে অনেক অসুস্থ। ঠাকুমা আগে আমাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল, কিন্তু ঠাকুমা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আর মানুষের বাসায় গিয়ে কাজ করতে পারে না, স্কুলের টাকাটাও দিতে পারে না। তাই আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। আমি ঠাকুমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য এই ফুলগুলো বিক্রি করছি। আজকের দিনে একটাও ফুল বিক্রি করতে পারিনি। প্লিজ ভাইয়া, একটা ফুল কেন। মেয়েটার কথা শুনে আমারও দাদিমার কথা মনে পড়ে। সেও তো আমাকে এমনভাবে লালন পালন করেছে। কই পেয়েছে কি পরিচয় তা না জেনে সে আমার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়তে লাগে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে দেখি 2000 টাকা আছে। কালকে মার্কেট করার পর বেঁচেছিল টাকাগুলো। তারপর 2000 টাকা নোটগুলো মেয়েটির দিকে এগিয়ে দিয়ে তার বান্ডিল থেকে 3টা গোলাপ ফুল নিয়ে নেই। ভাইয়া, এতগুলো টাকা দিচ্ছ কেন? 3টা গোলাপ ফুলের দাম তো মাত্র 60 টাকা। তুমি আমাকে 60 টাকাই দাও। আর আমার কাছে খুচরো নেই। প্লিজ খুচরো টাকা দিও। টাকা আমি তোমাকে দিলাম, তুমি টাকাগুলো রাখো, তোমার প্রয়োজন। তুমি এখন সোজা বাসায় যাবে, তারপর তোমার ঠাকুমাকে নিয়ে হাসপাতালে যাবে। জানি এই টাকা দিয়ে হবে না, তারপরও একটা সরকারি হাসপাতালে যাবে। তারপর সেখানে গিয়ে ডাক্তার দেখাবে। সেখানে তো টাকা লাগবে না, যা টাকা লাগবে ওষুধ কিনতে। তারপরে টাকাগুলো দিয়ে ওষুধ কিনে দেবে, বুঝলে? তারপর আমি মানিব্যাগ থেকে একটা কার্ডে আমার নাম্বার লিখে দিলাম। তারপর মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলি, এই নাও কার্ড। এই কার্ডে আমার নাম্বার আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করো। আমার কথা শুনে মেয়েটা অনেক খুশি হয়। খুশি হয়ে আমাকে গলা জড়িয়ে ধরে গালে একটা চুমু দেয়। আমি অনেক খুশি হই। তারপর ফুটপাতে বসে পড়ি। মেয়েটিও আসে আমার পাশে বসে পড়ে। তারপর আমি মেয়েটিকে প্রশ্ন করি, তোমার নাম কি? আর তুমি আর তোমার ঠাকুমা কোথায় থাকো? ভাইয়া, আমার নাম রিফা, আর আমি আমার ঠাকুমার সাথে পাশের ওই বস্তিটাতে থাকি। তারপর মেয়েটির সঙ্গে টুকিটাকি আরো অনেক কথা বলতে লাগে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি পপি ম্যাম আমার পিছে দাঁড়িয়ে আছে। আমার আর মেয়েটার কথোপকথন শুনছে। তার দিকে তাকাতে একটা মুচকি হাসি দেয়। আমি পপিকে উদ্দেশ্য করে বলি, ম্যাম বাসায় যাবেন এখন? হ্যাঁ, বাসায় যাবো, চলো। তারপর আমি রিফাকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসি। গাড়িতে উঠে চালিয়ে বাসার দিকে যেতে লাগে। তখনই পপি ম্যাম পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে বলে, কি রে, তুই কি চিনিস মেয়েটাকে? আমি মাথা দিয়ে না বোঝাই। তাহলে কি কথা বললি মেয়েটার সাথে? তারপর পপি ম্যামকে আমি সব কথা খুলে বলি। গ্লাসের দিকে তাকিয়ে দেখি আমার কথা শুনে পপি ম্যাম আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, আমাকে বলতি আমিও মেয়েটাকে কিছু টাকা দিয়ে আসতাম, তার ঠাকুমার চিকিৎসা আরো ভালো মতো হতো। পপি ম্যামের প্রশ্নে আমি কোনো উত্তর দিই না। তারপরে গাড়ি চালাতে চালাতে বাসায় চলে আসে। গাড়িটা ব্রেক করতে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে যায়। আমি গাড়িটা নিয়ে গ্যারেজে রেখে দেই। তারপর সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখি দুপুর 2টা বাজে। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যাই। গোসল করে জামা কাপড় পরে খাটে শুয়ে শুয়ে মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যাই খেয়ালই থাকে না। ঘুম ভাঙে দরজায় কারো কড়া নাড়ার শব্দে। শোয়া থেকে উঠে দরজা খুলে দেখি কাজের মেয়ে হাতে বাটি। বুঝলাম না এই অবেলায় খাবার নিয়ে এসেছে কেন। মেয়েটিকে আমি প্রশ্ন করলাম, এটা কি? কি মানে? প্রত্যেক দিন জানিয়েছি এর ভেতর খাবার আছে, খেয়ে নেন। আর আগে যে বাতিটা দিয়েছিলাম ওই বাতিটা আমাকে ব্যাক করেন। তারপর আমি খাবারের বাড়িটা টেবিলের উপর রেখে আগের বাড়িটা তার হাতে দিতেই সেখান থেকে চলে যায়। আমি দরজা লাগিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি রাত্রি 7টা বেজে গেছে। বুঝলাম না এতটা সময় কি করে ঘুমাইলাম। আর পপি ম্যাম কি বাহিরে বের হয় নাই? বাহিরে বের হলে তো অবশ্যই আমাকে ফোন করতো কিংবা ডাক দিত। ভাবতে ভাবতেই ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে টেবিলে বসে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে টেবিলে বসে বই নিয়ে পড়তে লাগে। পড়তে পড়তে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর খাটে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা
প্রত্যেক দিনের ন্যায় ঘুম ভাঙে আজানের শব্দে। শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ থেকে জায়নামাজ বের করে নামাজ পড়ে নেই। তারপর রুমের মধ্যে আর না বসে থেকে রুমের বাইরে এসে সকালের মনোমুগ্ধকর বাতাসটা উপভোগ করতে লাগে। সবাই যে যার কাজ করছে। এই বাসার একটা কাজ রোজ হলো ফজরের আজান দেওয়ার সময় সবাই ঘুম থেকে ওঠে কাজের লোকরা, তারপর তারা তাদের কাজ করতে লাগে। আমি বাড়ির ভেতরে অনেকটা জায়গায় থাকি। থাকা জায়গায় একটু হাঁটাহাঁটি করে আমি আমার রুমে চলে আসি। তারপর কি করব বুঝতে না পেরে বই বের করে পড়তে লাগে। পড়তে পড়তে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ দরজায় কেউ এসে কর্নারে বসতে আর বাকি রইল না, এটা হয়তো কাজের মেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছে। তারপর পড়ার টেবিল থেকে উঠে দরজা খুলে দেখি যে কথা সেই কাজের মেয়ে। তারপর আমি তার কাছ থেকে খাবারের বাড়িটা নিয়ে আগের খাবার বাড়িটা দিয়ে দেই। টেবিলের উপর খাবার রেখে বোতল নিয়ে বাইরে গিয়ে পানি ভরে নিয়ে এসে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে খাটে বসেছিলাম, তখনই ফোন আসে। ফোনের দিকে তাকিয়ে দেখি স্ক্রিনের ওপরে নাম আসে পপি ম্যাম। তারপর আমি ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে পপি ম্যাম বলে, গাড়ি বের করো গ্যারেজ থেকে, আমি কলেজ যাব। কথাটা বলেই পপি ম্যাম ফোন রেখে দেয়। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে পরিপাটি হয়ে গাড়ির চাবিটা নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে। একটু পর পপি ম্যাম বাসা থেকে বের হতে লাগে। আমি তার সামনে গিয়ে দরজা খুলে দিতে পপি ম্যাম গাড়িতে উঠে বসে পড়ে। তারপর পপি ম্যামকে আমি উদ্দেশ্য করে বলি, ম্যাম আপনার কলেজটা কোথায় তা তো আমি জানি না। তারপর পপি ম্যাম তার কলেজের অ্যাড্রেসটা বলতেই আমি অবাক হয়ে যাই, কারণ ওই কলেজে আমিও পড়ালেখা করি, কিন্তু তাকে কখনো দেখিনি। হয়তোবা সে আমার সিনিয়র, এই জন্যই তাকে আমি দেখিনি। তারপর আমি গাড়ি চালাতেই থাকি। অন্যদিকে পপি এপাশ ওপাশ তাকে রাস্তাটা চিনতে পারে না। তখন আমাকে প্রশ্ন করে, কিরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? এটা তো আমার কলেজে যাওয়ার রাস্তা না। ম্যাম আপনি কোন দিক দিয়ে যান তা জানি না, বাট এইটা অনেক শর্টকাট আর এই রাস্তাতে কোনো যানজট থাকে না। তুই কি করে এসেছিলি? এই রাস্তার যানজট থাকে না তা তুই কিভাবে জানলি? ম্যাম আমি ওই কলেজে কথাটা বলতে গিয়ে থেমে যাই, কারণ পপি ম্যাম কথাটা শুনলে কিভাবে নেবে তা জানি না, তার জন্যই আমি থেমে যাই। তখন আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে পপি ম্যাম তাকিয়ে বলে, কিরে কি হলো, থেমে গেলি কেন? কিছু একটা বলতে নিয়েছিলি তুই কলেজে মানে? আসলে ম্যাম আমি এর আগে যে বাসায় কাজ করতাম ওই বাসার মালিকের মেয়েকে আমি নিয়ে যেতাম কলেজে। তিনি একই কলেজে লেখাপড়া করতো, এজন্য আমি এই রাস্তাটা চিনি। পপি আমার কথায় আর কোনো প্রশ্ন না করে গাড়ি চালাতে চালাতে কলেজের সামনে চলে আসি। তারপর আমি গাড়ি যেখানে রাখি ওইখানে গিয়ে ব্রেক করি। তারপর পপি ম্যাম গাড়ি থেকে নেমে বের হয়ে চলে যেতে লাগে। তখনই আমার দিকে ফিরে এসে আমার হাতে 200 টাকা দিয়ে বলে, এনে টাকা, কিছু একটা খেয়ে নিস। আমার কলেজ শেষ হবে 3টার দিকে, আর তুই এখানেই থাকিস। ফোন করলে যেন গাড়ি নিয়ে কলেজের বাইরে চলে আসতে পারিস, বুঝলি? কথাটা বলেই পপি ম্যাম সেইখান থেকে চলে যায় তার ক্লাসরুমের উদ্দেশ্যে। অন্যদিকে আমি কি করব বুঝতে পারি না। গাড়ির ভেতরে গিয়ে বসে মোবাইলে মুভি দেখতে লাগে। গাড়ির ভেতরে আর কতক্ষণ বসে থাকা যায়। গাড়ি থেকে বের হয়ে কলেজটা একটু ভালোভাবে দেখতে লাগলাম। হঠাৎ আমার বন্ধুর সঙ্গে দেখা হয়। কিরে তুই কলেজে এসেছিস? আর তোকে ক্লাসরুমে যে দেখলাম না। তারপর আমি সজীবকে আমার জবের বিষয়টা বলে দিই। সজীব আমার কথা শুনে অনেকটা হতাশ হয়, কারণ সজীব সব বন্ধুদের থেকে একটু ভিন্ন। তার বাবা অনেক কোটিপতি, কিন্তু তার মনে বিন্দু পরিমাণও হিংসে নেই কোনো। আমি তার মাঝে তারপর আমি সজীবের সঙ্গে টুকিটাকি কিছু কথা বলি। তারপরে ক্যাম্পাস থেকে বের হয়ে বাইরে এসে একটা গাছের নিচে বসে থাকে। সেইভাবে অনেকক্ষণ পেরিয়ে যায়। অনেকটা সময় পর গাড়ির মধ্যে বসে থেকে মুভি দেখছিলাম। হঠাৎ পপি ম্যামের ফোন আসে। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে পপি বলে, গাড়িটা নিয়ে শিমুলতলায় চলে আয়। কথাটা বলে পপি ম্যাম ফোন রেখে দেয়। তারপর আমি গাড়ি স্টার্ট দিয়ে শিমুলতলি চলে আসি। সেখানে এসে দেখি পপি ম্যাম তার বান্ধবীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে গাড়ি ব্রেক করতেই পপি ম্যাম তার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। তারপর সোজা বাসায় চলে আসি। বাসায় এসে গাড়ি ব্রেক করতেই পপি ম্যাম গাড়ি থেকে নেমে রুমের মধ্যে চলে যায়। অন্যদিকে আমি গাড়িটা গ্যারেজে রেখে আমার রুমে চলে আসি। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে খাটে শুয়ে থেকে মুভি দেখছিলাম। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। বিকেলে এদিকে ঘুম ভাঙে ফোনের শব্দে। ফোনটা হাতে নিয়ে দেখি পপি ম্যাম ফোন করেছে। ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে পপি ম্যাম বলে, গাড়ি বের করে ওয়েট কর, আমি একটু বাইরে যাব।
পপি ম্যামের কথা অনুযায়ী আমি তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে বাসার সামনে দাঁড়িয়ে থাকি। একটু পর দেখি মেন দরজা ঠেলে পপি ম্যাম ছোট পোশাক পরে বের হচ্ছে। আমি তো তার দিকে এক পলকে তাকিয়ে মাটির দিকে তাকিয়ে আছি। এটাই বলা হয় বড় লোক, এদের পোশাক আশাক একদম ভিন্ন থাকে। কথাগুলো আর মনে ভাবতে ভাবতে পপি ম্যাম আমার কাছে চলে আসে। আমি মাটির দিকে তাকিয়ে থেকে দরজা খুলে দেই। পপি ম্যাম গাড়িতে উঠে বসে। তারপর আমি গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ি। গাড়ি স্টার্ট দিয়ে প্রথমে আমি জিজ্ঞেস করি, ম্যাম কোথায় যাবেন? তারপর পপি ম্যাম একটা নাইট ক্লাবের অ্যাড্রেস দেয়। আমি গাড়ি চালাতে চালাতে নাইট ক্লাবের কাছে চলে আসি। গাড়ি ব্রেক করতে পপি ম্যাম গাড়ি থেকে নেমে পড়ে। আমি গাড়িটা সামনে নিয়ে গিয়ে একটা নিরিবিলি স্থানে ব্রেক করি। গাড়ি থেকে বের হয়ে বাইরে এসে ফুটপাতে বসে আছি আর নাইট ক্লাবের দিকে তাকিয়ে আছি। দেখছি একের পর এক দামি দামি করে গাড়ি এসে নাইট ক্লাবের সামনে দাঁড় করাচ্ছে। ওগুলো বড়লোক মা বাবা নষ্ট ছেলে মেয়ে। কথাগুলো আনমনে ভাবছিলাম। হঠাৎ দেখি পপি ম্যাম নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে। আমি তড়িঘড়ি করে ফুটপাত থেকে উঠে গাড়িতে বসে স্টার্ট দিয়ে গাড়ি ঘুরিয়ে পপি ম্যামের সামনে এসে গাড়ি ব্রেক করি। অমনি পপি ম্যাম দরজা খুলে গাড়ির ভেতরে বসে পড়ে। এক নজর ব্যাক গ্লাস দিয়ে তার দিকে তাকিয়ে দেখি অনেক হাসি খুশি। সে বুঝলাম না, আসার সময় রেগে এসেছিল, এখন হাসি খুশি, মানেটা বুঝতে পারলাম না। আমি সেদিকে তেমন একটা প্রক্ষেপ না দিয়ে আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম এখন কোথায় যাবেন? ম্যাম আমাকে বলে বাসায় যাওয়ার জন্য। তারপর পুনরায় গাড়ি চালাতে চালাতে বাসায় চলে আসি। বাসায় যেতে যেতে আপনাদেরকে পপি সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। পপির বাবার নাম ইমরান খান, বাংলাদেশের টপ 1 বিজনেসম্যান। পপি একাই, তার কোনো বোন নেই, ভাই নেই, ধরতে গেলে আদরের দুলারি মেয়ে যাকে বলে। আর বাকিটুকু না হয় গল্পের সাথে থাকবেন, ঠিকই বুঝতে পারবেন। তারপর বাড়িতে এসে গাড়ি ব্রেক করতেই পপি ম্যাম গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভিতরে চলে যায়। তারপর আমি গাড়ি নিয়ে গিয়ে গ্যারেজে রেখে দিয়ে আমার রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বই বের করে পড়তে লাগে। যত যাই হয়ে যাক না কেন, পড়ালেখা থামানো যাবে না আমার। তারপর অনেকক্ষণ লেখাপড়া করে খাটে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা কাজের মেয়ে খাবার নিয়ে যাওয়ায় টেবিলের উপর বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখি রং নাম্বার। তারপর ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে কাঁদো কত কণ্ঠে একটা বাচ্চা মেয়ে বলে ওঠে, আমি রিফা। ওই দিন যে আপনি আমাকে কার্ড দিয়েছিলেন আর সঙ্গে 2000 টাকা দিয়েছিলেন, আমি ওই টাকা দিয়ে ঠাকুমাকে হাসপাতালে নিয়ে এসেছি। পরীক্ষা করে তারা বলেছে ঠাকুমাকে অপারেশন করতে হবে। অপারেশন করতে নাকি 1 লক্ষ টাকা লাগবে। আমি এত টাকা কোথায় পাবো বলুন না? না হলে আমার ঠাকুমাকে বাঁচানো যাবে না। তাই আমি চিন্তা করতে না পেরে তোমার কাছে ফোন করেছি। ভাইয়া তুমি কিছু একটা করো, আমার ঠাকুমাকে বাঁচাও প্লিজ ভাইয়া, প্লিজ। রিফার কথা শুনে আমি নিজেও বুঝতে পারি না ওকে কি বলে সান্ত্বনা দেব। 1 লক্ষ টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো 2000 টাকাও নেই। কিছুই বুঝতে পারছি না, মাথার ওপর দিয়ে যাচ্ছে সবকিছু। তারপরও রিফা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আমি দেখছি। কথাটা বলেই ওই পাশ থেকে ফোন একটা লোক নিয়ে বলে, আমি ডাক্তার বলছি। মেয়েটা বারবার কাঁদতে গিয়ে বলেছিল যে এই নাম্বারটাতে কল দিতে, তাই আমি কল করলাম। আপনি 24 ঘন্টার মধ্যে যদি 2 লক্ষ টাকা নিয়ে না আনতে পারেন তাহলে কিন্তু রেফার ঠাকুমা অপারেশন করা যাবে না। যত দ্রুত পারেন টাকা নিয়ে হসপিটালে চলে আসেন। তারপর ডাক্তার তার হাসপাতালের অ্যাড্রেসটা দিয়ে ফোন রেখে দেয়। আমি চিন্তা করতে লাগে কি করব এখন। তখনই মাথায় আসে পপি ম্যামের কথা। তাকে কি বলবো? বললে কি সে 1 লক্ষ টাকা দিবে? ভেবেছিলাম ফোনটা বেজে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখি পপি ম্যাম ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে পপি ম্যাম বলে, গাড়িটা বের করো, আমি কলেজে যাব। কথাটা বলেই পপি ম্যাম ফোন রেখে দেয়। তারপর আমি তৈরি হয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে বাসার সামনে এসে রেখে দিই। তখন দেখি পপি ম্যাম আসে। গাড়ির কাছে আসতেই আমি দরজা খুলে দেই। পপি ম্যাম গাড়িতে বসে পড়ে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাসা থেকে বের হতেই পপি ম্যামকে বলি, ম্যাম একটা সমস্যা হয়েছে, জানি না আপনি কিভাবে নেবেন। আমি ভাবছি আপনাকে কি বলবো কি বলবো না, তা দ্বিধার মধ্যে আছি। তাও আপনাকে বলতে হবে। ওই দিন যে পার্কে একটা মেয়েকে আমি তার ঠাকুমার চিকিৎসার জন্য 2000 টাকা দিলাম না, তার ব্যাগ
ব্যাগ দিকে তাকিয়ে দেখি পপি ম্যাম আমার দিকে উদ্বেগ চক্ষু নিয়ে তাকিয়ে আছে। তখন পুনরায় আমি বললাম, ম্যাম, ঠাকুমার অপারেশন করতে হবে, 1 লক্ষ টাকা লাগবে। আমি তার কাছে আমার ফোন নাম্বারটা দিয়ে এসেছিলাম। আজকে সকালে ডাক্তারের ফোন নাম্বার থেকে আমাকে ফোন করে কথাগুলো বলেছে। মেয়েটা কথাটা একদমই বলে পপি ম্যামের দিকে তাকিয়ে দেখি কিছু একটা চিন্তা করছে। তখন আমাকে উদ্দেশ্য করে বলে, কোন হাসপাতালে? তারপর আমি হাসপাতালের নামটা বলতে পপি ম্যাম তার হাতে থাকা ফোনটা বের করে কাউকে ফোন করে আর আমাকে উদ্দেশ্য করে বলে, ছোট মেয়েটার নাম কি যেন বললি? ও, রিফা। কথাটা বলে ফোন করে। কার সঙ্গে যেন কথা বলছে। রিফার ঠাকুমার অপারেশন করার বিষয় নিয়ে ফোনটা রেখে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, চিন্তা করিস না, এটা ঠাকুমার অপারেশনের ব্যবস্থা হয়ে গেছে। আমরা না হয় কাল পরশু গিয়ে তাকে দেখে আসবো। কথাটা বলে শেষ হতে না হতেই পপির ফোনে আবার কেউ একজন ফোন করে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে দেখি পপি ম্যাম হাসিল আছে আর উদ্বেগ ফুল দৃষ্টিতে কথা বলছে। তার সঙ্গে ফোনটা রেখে দিয়ে পপি ম্যাম আমাকে বলে, গাড়ি ঘোড়া, কলেজে যেতে হবে না, এয়ারপোর্টের দিকে যা, আমার চাচাতো বোন আর চাচি চাচারা এসেছে। তারপর আমি কলেজে আর না গিয়ে গাড়িটা নিয়ে এয়ারপোর্টের দিকে অগ্রসর হই। একটু পর গিয়ে এয়ারপোর্টে পৌঁছাই। তারপর পপি ম্যাম গাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যায়। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে থাকি। একটু পর দেখি পপি ম্যাম তার সঙ্গে করে সমবয়সী একটা মেয়ে আর মধ্যবয়স্ক মহিলা ও ভদ্রলোক। আমার বোঝার বাকি রইল না যে এই দুটো হচ্ছে পপির চাচা চাচি, আর পপির সঙ্গে মেয়েটি আছে ওইটা হচ্ছে পপির চাচাতো বোন। তারা লাগেজ নিয়ে গাড়ির কাছে আসতে লাগে। গাড়ির কাছে আসার পর পপি আমাকে উদ্দেশ্য করে বলে, এই লাগেজগুলো পেছনে রেখে আয়। ম্যামের কথা অনুযায়ী আমি লাগেজগুলো গাড়ির ডিকিতে রাখতে রাখি। লাগেজগুলো রাখা শেষ হলে ডিকি লাগিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি পপির চাচি আর চাচা আমার দিকে চলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। এখনই বোধ হয় তাদের দুজনের চোখ বেয়ে পানি বের হবে। আমি কিছু বুঝতে পারছি না। তখন পপির চাচা চাচি আমার বাহু ধরে বলতে লাগে, বাবা, তোমার নাম কি আর তোমার পরিচয় বা কি? আর তুমি থাকো কোথায়? তোমার বাবা মা কোথায় থাকে? তোমার বাবা মার নাম কি? পপি ম্যামের চাচা এমন প্রশ্নে আমি কি জবাব দেবো কিছু বুঝতে পারছি না। তখন আমি বলি, ম্যাম, আমার নাম স্বাধীন। আমি বস্তিতে থাকতাম ঠাকুমার সঙ্গে, আর আমার মা বাবাকে আমি জানি না। ছোটবেলায় আমার ঠাকুমা আমাকে রেল স্টেশনে খুঁজে পেয়েছিল। আমার কথাটা শুনে বোধ হয় পপির চাচা চাচির দিকে তাকিয়ে দেখি তারা আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর পপির চাচি পপির চাচার হাত ধরে সেই স্থান থেকে টানতে টানতে অনেকটা ফাঁকায় নিয়ে যায়। আমি কিছু বুঝতে পারি না তারা এমন করছে কেন, নিজের মধ্যে আর আমার দিকে অমনভাবে তাকিয়েছিল কেন। আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে গাড়িতে এসে বসে পড়ি। একটু পর পপি আর পপির চাচা চাচি এসে গাড়িতে বসে পড়ে। তবে চাচা এসে গাড়ির সামনে বসে পড়ে। তারপর আমি গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। অন্যদিকে পেছনে পপি আর পপির চাচাতো বোন দুজন অনেক কথা বলছে। তখন পপির চাচি পপিকে উদ্দেশ্য করে বলে, আরে মা থাম, এত কথা। এখানে কেন এসেছি? আমরা আর যাবো না বিদেশে, এখন থেকে দেশেই থাকবো। তোর চাচা যে কোম্পানিটা আছে ওইটা দেখাশোনা করবে, আর বিদেশেরটা ওইটা অন্য কাউকে দিয়ে দেখাশোনা করলেই হবে। আমরা আর দেশ থেকেও কোথাও থাকবো না। বাসায় গিয়ে কথা বলিস। রাস্তার মধ্যে এত কথা কিসের? হ্যাঁ চাচি, তুমি এসেই আমাকে বকা দিচ্ছ? তোমার সাথে একদমই কথা বলবো না, আমি বলে দিলাম। আরে মা, ভুল বুঝছিস। কেন আমাকে বলছি যে বাসায় গিয়ে কথা বলিস, রাস্তার মধ্যে কথা বললে কেমনটা দেখায় না? কথাটা বলতে বলতে পপির গালে হাত দিয়ে টানতে টানতে লাগে। আমি ড্রাইভিং করছি আর তাদের কাণ্ড কারখানা দেখছি। একটু পর গাড়ি এসে ব্রেক করি বাড়ির সামনে। এক এক করে গাড়ি থেকে নেমে পড়ি সবাই। তখন আমি গাড়ির দিকে লাগেজ বের করতে বাসার মধ্যে থেকে একটা কাজের ছেলে এসে লাগেজগুলো নিয়ে বাসার ভিতরে ঢুকে যায়। তখনও আমি ভাবতে লাগি বাড়িটার বাইরে থেকে এতটা সুন্দর, ভেতরে না হয় কত সুন্দর। আর মনে কথাগুলো ভাবছিলাম। তারপর গাড়িটা সেইখান থেকে নিয়ে গিয়ে গ্যারেজে রেখে দেয়। তারপর আমার রুমে এসে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ি। দুপুর হয়ে যাওয়ায় একটু ঘুম দিই। বিকেলে দেখে ঘুম ভাঙতেই রুমের বাইরে এসে বাগানের ভিতরে গিয়ে বসে রয়েছিলাম। তখন এই পপি ম্যামের ফোন আসে। ফোনটা রিসিভ করতে পপি ম্যাম গাড়ি নিয়ে বাইর হতে বলে। তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে গাড়ির চাবিটা নিয়ে রুম থেকে বের হয়ে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে এসে বাসার সামনে রেখে দিতেই পপি আর ওর চাচাতো বোন গাড়িতে উঠে বসে। পার্কে যাবি? ওই দিন যে তোকে পার্কে নিয়ে গেছিলাম, ওই পার্কটাতে নিয়ে যাবি। তারপর আমি গাড়ি চালাতে চালাতে পার্কে চলে আসি। পার্কের সামনে এসে গাড়িটা ব্রেক করতেই পপি আমাকে বলে, তুমিও
আসো, অনেক সুন্দর পার্ক, ঘুরলে তোমারও অনেক ভালো লাগবে। আমি পপির মুখ থেকে তুমি ডাকটা শুনে অবাক হয়ে যাই, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি যা বলেছি তাই করো। গাড়ির সামনে গিয়ে পার্কিংয়ে লডে রেখে আসো আর পার্কের ভিতরে এসো। পপির কথা মতো আমি গাড়িটা পার্কিং রোডে রেখে পার্কের ভিতরে ঢুকে পড়ি। দেখি পপি আর পপির চাচাতো বোন দুজনে হাঁটছে, আমিও তাদের পিছু পিছু হাঁটতে লাগি। তারপর পপি আর পপির চাচাতো বোন দুজনে একটা ব্রেঞ্চে গিয়ে বসে পড়ে। আমি সেই দিকে থেকে অন্যদিকে যেতে যাব, অমনি পপি আমার দিক ফিরে বলে ওঠে, ওইদিকে কোথায় যাচ্ছ? এদিকে এসো, তোমার সাথে কিছু কথা বলার আছে। তারপর আমি পপির কাছে যেতে পপি হাঁটু গেড়ে ফুল আমার দিকে এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ। তুমি হয়তো ভাবছো এই দুদিনের পরিচয়ে কিভাবে তোমাকে ভালোবেসে ফেললাম। আসলে তুমি হয়তো আমাকে 2 দিন ধরে চেনো, বাট আমি তোমাকে 2 বছর ধরেই ফলো করছি, কিন্তু কখনো বলবো বলবো বলেও আর বলা হয়ে ওঠেনি। প্রথমত যখন তোমাকে দেখি, আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। নতুন নতুন কলেজে ছেলেরা ভর্তি হয়, আমি আর আমার বান্ধবীরা র্যাগিং দিয়েছিলাম। মনে আছে তখন আমি তোমাকেও র্যাগিং দিয়েছিলাম? সেই থেকে আমি তোমাকে পছন্দ করা শুরু করি। ধীরে ধীরে তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখি তোমার পৃথিবীতে কেউ নেই। তারপরে আমার বান্ধবীদের মাধ্যমে তোমাকে তাদের বাসায় বোনদেরকে টিউশনের ব্যবস্থা করে দিই। অনেক বেশি টাকার মাধ্যম দিয়ে তুমি নিজেও জানো না আমি তোমাকে ছায়ার মতো কতভাবে যে হেল্প করেছি। সেই বিষয়ে আমি বলতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি। 2 বছরের বেশি হবে। আমি বলতে পারি তোমাকে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। পপি ম্যামের কথা শুনে আমি অবাক হয়ে যাই। কি বলছে এগুলো সে? যা কখনোই হবার নয় তা নিয়ে আমার কাছে হাজির হয়েছে। যে কখনোই আমি কাউকে ভালোবাসতে পারবো না, আর সেইখানে সে আমার থেকে হাজার হাজার গুণ ভালো ছেলে পাবে। তখন আমি পপিকে উদ্দেশ্য করে বলি, কি বলছেন এগুলো আপনি? আপনার কথা আমি রাখতে পারবো না। আমি সামান্য আপনার বাসার কর্মচারী, আর আপনি সেখানে মালকিন। আপনি একদিনে যা টাকা খরচ করেন আমি সেই টাকা 1 মাসেও উপার্জন করি। কখনোই আপনি আমার কাছে সুখী হতে পারবেন না। আর আপনার বাবা মাও আমাকে তাদের মেয়ের জামাই হিসেবে মেনে নেবে না, বুঝেছেন? একদমই কথাগুলো বলে সেখানে আর না দাঁড়িয়ে সোজা আমি গাড়িতে এসে উঠে বসি। একটু পর পপি আর তার চাচাতো বোনও গাড়িতে উঠে বসে। পপি ম্যামের দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো লাল হয়ে আছে। আমি সেই দিকটাতে তেমন কোনো ভ্রুক্ষেপ না দেখে গাড়ি চালাতে বাসায় চলে আসি। তারপর বাড়ির সামনে গাড়িটা ব্রেক করতেই পপি আর ওর চাচাতো বোন গাড়ি থেকে নেমে যায়। আমি গাড়ি নিয়ে গ্যারেজে রেখে আমার রুমে চলে যাই। অন্যদিকে পপি দরজায় কলিং বেল বাজাতেই পপির মা গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই পপি দৌড়ে তার রুমে চলে যায়। হঠাৎ মেয়ে এমনটা করলো কেন কিছুই বুঝে উঠতে পারে না। পপির মা তখন পপির চাচাতো বোনকে উদ্দেশ্য করে পপির মা বলে, কিরে মা, ওর আবার কি হলো? কাঁদতে কাঁদতে ও রুমে গেল কেন দৌড়ে? তুই তো ওর সঙ্গেই ছিলি, কিছু কি হয়েছে? কিভাবে যে তোমাকে বলবো বুঝতে পারছি না। আমি তোমাদের যে ড্রাইভার আছে না, নতুন যে পপি পার্সোনাল ড্রাইভার, ওকে নাকি পপি 2 বছর ধরে পছন্দ করে। কখনো বলতে পারিনি ভালোবাসি কথাটা, বললেই সে না করে দেয় যদি। তাই তোমার মেয়ে কান্না করছে। এখন যাও, রুমে যাও, দেখো আবার উল্টাপাল্টা কিছু করে নাকি। কথাটা বলে শেষ হতেই পপির মা দৌড়ে পপির রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রুমের আসবাবপত্র। ভেঙে রাখায় হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। দৌড়ে গিয়ে পপির মা তার হাতটা চেপে ধরে বলে, মা, কি করছিস সেইগুলো? মা, তুমি আমাকে ছেড়ে দাও। যাকে আমি 2 বছর ধরে পছন্দ করি, আজকে যখন আমি তাকে বললাম তখন সে আমাকে মানা করে দিল। এই জীবন আমি রাখবো না। দেখ মা, পাগলামি করিস না। তোর বাবা আসুক, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। সে যেভাবেই হোক তোকে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিবে। তোর পছন্দের উপরে আমরা কখনো কি কথা বলেছি বল? কথাটা বলতে বলতে পপির মা ফার্স্ট এড বক্স বের করে পপির হাতটা ভালোভাবে ব্যান্ডেজ করতে লাগে। অন্যদিকে আমি আমার রুমে এসে চিন্তা করতে লাগে, আমার এই জবটা বুঝি আর থাকবে না। কথাটা ভাবতে ভাবতে পড়ার টেবিলে বসে পড়তে লাগে। হঠাৎ করে দরজায় কেউ একজন কড়া নাড়ে। দরজা খুলে দেখি কাজের ছেলে। কাজের ছেলেটাকে এইখানে দেখতে পেয়ে অনেকটা অবাক হয়ে যায়। ভাবতে থাকি, পপি ম্যাম আবার তার মা বাবাকে বলে দিল না তো যে আমাকে সে ভালোবাসে? হয়তো তার মা বাবা এমন কথা শুনে তার মুখ থেকে অনেকটা রেগে যায়, তাই কাজের ছেলেটাকে দিয়ে আমাকে ডেকেছে মারবে বলে।
আমার ভাবনা ছেদ ঘটে হঠাৎ করে কাজের ছেলেটা আমাকে উদ্দেশ্য করে যখন বলে, ভাই আপনাকে স্যার গাড়ি নিয়ে বের হতে বললো। স্যারের যে পার্সোনাল ব্যাপারটা ছিল সে গ্রামে গেছে, স্যার এখন অফিসে যাবে, বাট কোনো ড্রাইভার বাসায় নেই আপনি ব্যতীত। তাই স্যার বলল বাসার বাইরে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করতে। ছেলেটার কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচি, যেন জীবনে প্রাণ ফিরে আসলো। ভেবে নিয়েছিলাম টপটা বুঝি এখন আমার গেল। কথাটা বলে ছেলেটা চলে যেতেই আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরিবর্তন করে টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে বাইরে এসে অপেক্ষা করতে লাগে আর গাড়ি মুছতে লাগে। গাড়ি মুছে মুছে হঠাৎ করে নজর যায় ওপরের দিকে, দেখি পপি ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকটা তেমন একটা ভ্রুক্ষেপ দেখায় না। জানি পপি ম্যাম যা বলছে তা সে আবেগের বশে বলছে, যা কখনো হবার নয়। তা চিন্তা ভাবনা করা তাও বোকামি। আমের কোনো চিন্তা না করে গাড়ি মুছতে লাগে। তখনই সেখানে স্যার চলে আসে। তাকে দেখতে পেয়ে আমি গাড়ির দরজা খুলে দিতেই গাড়ির ভিতরে গিয়ে বসে পড়ে। আমি গিয়ে গাড়িতে বসে স্যারকে প্রশ্ন করি, স্যার আমি তো আপনার কোম্পানিটা চিনি না যে আপনাকে সেখানে নিয়ে যাব। আপনি যদি আমাকে আপনার কোম্পানিটা কোথায় অ্যাড্রেসটা বলতেন তাহলে অনেকটা ভালো হতো। আমার কথা শুনে স্যার তার কোম্পানির অ্যাড্রেসটা বলে দেয়। আমি সেই দিক অনুযায়ী গাড়ি চালাতে চালাতে একটু পরে সেই স্যারের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী গাড়ি ব্রেক করি। ব্রেক করে দেখি অনেক বড় একটা কোম্পানি। তারপর স্যার গাড়ি থেকে বের হয়ে যায়। আমি গিয়ে সাইডে গাড়িটা ব্রেক করে গাড়ির বাইরে এসে দাঁড়িয়ে অফিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করছি। অফিসটা 10 তলা বিশিষ্ট। কারো দেখে বোঝার ক্ষমতা নেই যে এটা অফিস। যে কেউ দেখে বুঝবে যে এটা 5 স্টার কোনো হোটেল। বাইরে দিয়েও অনেক পরিপাটি করা। আমার ভাবনার মাঝে হঠাৎ ছেদ ঘটে পপি ম্যামের চাচাতো বোনের কথায়। দেখি আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বলছে, আসলে পপি তোমাকে সত্যি অনেক ভালোবাসে। মেয়েটি আমাকে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু কি বলবো, আমি যেখানে তুমিই রাজি না সেখানে তোমাকে তো আর জোর করে রাজি করানো যাবে না। আসলে পপি দেখতে যতটা খারাপ, কিন্তু আসলে সে তেমন না। বাইরে থেকে অনেক খারাপ দেখায় সবাইকেই, কিন্তু ভেতর থেকে অনেক ভালো। ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি আমি জানি। মাঝে পড়াশোনার জন্য বাবার অফিসে দেখা করাশোনার জন্য বিদেশে গিয়েছিলাম। দেখুন ম্যাম, পপি ম্যাম যা বলছে তা কখনো হবার নেই। সে এখন আবেগের বশে এমন কথা বলছে। একটাবার চিন্তা করেন, আমার মতো এতিম ছেলে যার কোনো পরিচয় নেই, মা বাবাকে তাও জানি না, তার সঙ্গে কখনো কেউ মেয়ে বিয়ে দেবে না। ইভেন আমি যদি তার বাবার জায়গায় থাকতাম আমিও কখনো আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দিতাম না। বুঝতে পেরেছেন? আর সেইখানে আমি কি করে ভাববো যে পপি ম্যামের বাবা আমার সঙ্গে তাকে বিয়ে দেবে? হয়তোবা আমাকে সে আবেগের বশে পছন্দ করে, কিন্তু কিছুদিন পর যখন তার আবেগটা কেটে যাবে তখন দেখবেন সে আমাকে রেখে চলে আসবে। অযথায় মায়া বাড়ানোর কি দরকার বলেন ম্যাম? অতএব সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকি। প্লিজ ম্যাম, তাকে একটু বোঝাবেন যে আর যদি বাড়াবাড়ি করে তাহলে আমি কিন্তু জব ছেড়ে চলে যাব। অনেক খোঁজাখুঁজি করেও আমি জবটা পেয়েছি। আমাকে যদি আসলেই ভালোবেসে থাকে তাহলে প্লিজ আর যেন আমার কাছে তার ভালোবাসা নিয়ে হাজির না হয়। মাটির দিকে তাকিয়ে একদমই কথাগুলো বলতে লাগে পপির চাচাতো বোনকে উদ্দেশ্য করে। আমার কথা শুনে পপির চাচাতো বোন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, বিশ্বাস করো, তোমাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছে। তুমি না করছো। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে দেখতাম যে পপিকে নিয়ে পালাতে চাইতো, মা বাবার কাছ থেকে পালিয়ে নিয়ে যাইতে চাইতো যে সে যেন পপিকে নিয়ে পালাইলেই এই পুরো সম্পত্তির অধিকারী হতো। তুমি তো ভালো করে জানো আমার চাচুর একমাত্রই মেয়ে, তার কোনো ছেলে নেই। আর তুমি সেখানে সব জানাশোনার পরও না করে দিচ্ছ। আর তোমার মতো ভালো ছেলে আমি আমার জীবনে কখনো দেখিনি। কিন্তু সত্যি একটা কথা বলবো, আমার মনে হয় পপি তোমাকে আসলেই অনেক ভালোবাসে। কালকে রাতে আমাকে বারবার করে তোমার কথা বলেছে, আর বলেছে যে তোমাকে নাকি সে প্রথম দেখাতে অনেক পছন্দ করে ফেলেছে। কলেজে যখন তোমাকে প্রথম দেখে তখন থেকে তা বাদ দিয়ে সেই সব কথা তুমি এখানে কেন? তুমি তো পপির পার্সোনাল ড্রাইভার, তা আজকে হঠাৎ করে কোম্পানিতে তুমি? আসলে ম্যাম, স্যারের যে পার্সোনাল ড্রাইভার ছিল সে গ্রামে গেছে, আর বাসায় অন্য কোনো ড্রাইভার নাই, তাই আমাকে নিয়ে এসেছে স্যারের কোম্পানিতে। ও আচ্ছা, তাহলে কি ব্যাপার? আমিও তো বাসায় যাব, বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তুমি আমাকে ম্যাম বলে ডাইকো না, যখন দেখবা আমাকে নিজের বড় বোন মনে করে ডাইকো, সমস্যা নাই। তোমাকে দেখলে কেন জানি আমার ভাইয়ের কথা মনে পড়ে। কেন ম্যাম,
কথাটা বলে পপির চাচাতো বোনের দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি এই কথাটা গড়িয়ে বলি, কেন আপু? আমার কথা শুনে পপির চাচাতো বোনের মুখে হাসি রেখা ফুটে ওঠে। নিমিষে তার মুখটা চোপড়ে দেয়। আমি তার দিকে তাকিয়ে আছি অবাক দৃষ্টিতে। আসলে ছোটবেলায় আমরা যখন গ্রামে গিয়েছিলাম ঘুরতে, বাসায় ফেরার সময় অর্থাৎ ঢাকায় আসার সময় ট্রেনের স্টেশনে আমি আমার ভাইকে হারিয়ে ফেলি। তাকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আল্লাই জানে এখন আমার ছোট্ট ভাইটা কোথায় আছে, ভালো আছে নাকি মারা গেছে। কথাটা বলা শেষ হতে না হতেই আপুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগে। আমি গাড়ি থেকে টিস্যুর বক্সের মধ্যে থেকে টিস্যু বের করে তার দিকে এগিয়ে দিতেই আমার হাত থেকে টিস্যু নিয়ে চোখের জল মুছতে লাগে। তখনই সেইখানে স্যারের আগমন হয়। আপুকে কাঁদতে দেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। কিরে মা, কি হয়েছে? কাঁদছিস কেন? তোকে কি ছেলেটা কিছু বলেছে? না চাচু, কিছুই বলেনি। তুমি ভুল বুঝছো। ছেলেটা তো অনেক ভালো, আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। তাকে দেখলে কেন জানি আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের কথা মনে পড়ে। তাই তাকে আমার ভাইয়ের বিষয়ে বলতে গিয়েই কান্না করে ফেলি। এর বেশি কিছু না। তা চাচু, তুমি কি বাসায় যাবে এখন? হ্যাঁ রে মা, একটা ফাইলে সাইন করা বাদ ছিল, যার কারণে কোটি টাকার ডিল আটকে ছিল, তাই সাইন করে গেলাম। এখন বাসায় যাব। তুইও কি বাসায় যাবি এখন? চাচু, আমিও বাসায় যাব। ভালো লাগছে না আমার আর। চলো বাসায় যাই। কথাটা বলেই গাড়ির মধ্যে উঠে বসে পপির আব্বু আর আপু। তারপর আমি গাড়ি চালিয়ে আপন গতিতে চলতে লাগে। ঢাকা শহরে জ্যামের কারণে গাড়ি চালাতে লাগে। হঠাৎ পেছন দিকে পপির বাবা বলতে লাগে, দেখ মা, তোর বাবাকে কিসের জন্য দেশে আসতে বলতাম, ওই যে তোর বাবা কাজ করছে, আমি একটা সাইন করে আসতে পারলাম। অন্য একদিন দেখবে আমি গিয়ে কাজ করব, তোর বাবা রেস্ট নেবে। এমনভাবে কাজ করলেই তো কোম্পানিটা আগানো যায়। আমি প্রত্যেক দিন গিয়ে কাজ করি, অনেক ক্লান্ত লাগে, তেমন একটা কাজও করতে পারি না। তার জন্য তোর বাবাকে দেশে আসতে বলেছিলাম। হ্যাঁ চাচু, আব্বু আম্মু তো তারা নিজেদের মধ্যে বলা বলি করলো যে আর তারা নাকি বিদেশে যাবে না, দেশ থেকে ভালো একটা ছেলে দেখে বিদেশে পাঠিয়ে দেবে। সে যেন ভালোভাবে কোম্পানিটা দেখাশোনা করে। বাবা মাঝে মধ্যে গিয়েই দেখে আসবে। তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। আমি মন দিয়ে গাড়ি চালাচ্ছি। গাড়ি চালাতে চালাতে বাসায় চলে আসি। বাড়ির ভিতরে ঢুকে গাড়ি ব্রেক করতে আপু আর পপের বাবা গাড়ি থেকে বের হয়ে চলে যায়। আমি গিয়ে গ্যারেজে গাড়ি রেখে আমার রুমে চলে যাই। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাটে শুয়ে পড়ি। হঠাৎ ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ফোনটা তুলে দেখি পপি ফোন করেছে। পপির ফোন কানের কাছে ধরতেই ওই পাশ থেকে পপি বলতে লাগে, গাড়ি বের কর, আমি একটু বের হবো। কথাটা বলি পপি ম্যাম ফোন রেখে দেয়। তারপর আমি শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে টেবিলের উপর থেকে চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে বাইরে এসে অপেক্ষা করতে লাগে পপি ম্যামের জন্য। আর গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। হঠাৎ পপি ম্যাম দেখে আমার দিকে আসে। গাড়ির কাছে আসতেই দরজা খুলে দিলে পপি ম্যাম গিয়ে গাড়িতে বসে পড়ে। তারপর আমিও গিয়ে গাড়িতে বসে পড়ি। ম্যামকে জিজ্ঞেস করি, ম্যাম কোথায় যাবেন এখন আপনি? শোন, তোর মুখ থেকে যদি আমি একবার ম্যাম ডাক শুনেছি না, তাহলে কিন্তু তোকে আমি শেষ করে ফেলবো। আর এখন শপিং মলে যাব, এদিকে নিয়ে চলো। তারপর আমি শপিং মলের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যেতে লাগে। অন্যদিকে পপি ম্যামকে উদ্দেশ্য করে বলি, ম্যাম বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আপনি তো মালকিন আর আমি সামান্য গাড়ি চালক, তো আপনাকে ম্যাম বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আপনি নিজেই বলেন। তুই যা খুশি তাই বলে ডাকবি, কিন্তু ম্যাম বলে ডাকবি না। প্রয়োজন হলে আমার নাম ধরে ডাকবি, বা সোনা ময়না, তো নিজের নামটাও যা ইচ্ছা যা দিবি তুই তাই বলে ডাকবি আমাকে, সেই নাম বলেই ডাকবি। বাট কখনো যদি আমাকে তুই ম্যাম কিংবা আপু বলে ডেকেছিস, তাহলে তোকে কিন্তু একদম বাকিটা না করে পরে একদম বুঝিয়ে দেবো একদম। আমি তাকে উদ্দেশ্য করে আর কোনো কথা না বলে গাড়ি চালিয়ে যেতে লাগে শপিং মলের উদ্দেশ্যে। তারপর শপিং মলে গিয়ে পার্কিং প্লটে গাড়ি পার্কিং করে বের হয়ে সামনে দাঁড়িয়ে থাকতে লাগে। তখনই আমাকে উদ্দেশ্য করে বলে, গাড়ি থেকে বের হও, আমি একা কি করে এতগুলো শপিং ব্যাগ হাতে করে রাখবো? তুমি এসো, আমাকে একটু সাহায্য করো। তারপর আমি গাড়ি থেকে বের হয়ে পপি ম্যামের পিছু পিছু শপিং মলে যেতে লাগে। পপি শপিং করছে আর আমি পিছু পিছু হাঁটতে লাগছি। হঠাৎ ছেলেদের দোকানে চলে যায়। তারপর গিয়ে পছন্দ মতো শার্ট প্যান্ট দেখতে লাগে আর আমার গায়ের মাপ নিতে লাগে। ওনাকে কিছু বলবো বলেও বলতে পারছি না। হঠাৎ মুচফুসকে বলেই ফেলি, ম্যাম এগুলো কার জন্য কিনছেন?
আমার জানা মতে তো আপনার কোনো ছোট ভাই নাই, তাহলে? ভাই নেই বলে কি বয়ফ্রেন্ড নেই? আমি তার জন্যই কিনেছি। তুই না থাকলে কি হবে? আমার পেছনে হাজার ছেলে ঘুরে। তাই আমি কালকে একজনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর তার জন্যই আজকে শপিং মলে এসেছি, আমার পছন্দের মতো তার জন্য মার্কেট করার জন্য। পপি ম্যামের এমন কথায় আমি কোনো প্রশ্ন করি না। জানি এগুলো তার আবেগ ছিল। কালকে আমাকে ভালোবাসি ভালোবাসি বলে মাথা খাচ্ছিল, আর আজকে অন্য একটা ছেলের জন্য শপিং করছে। এই হচ্ছে বড়লোক মেয়েদের ভালোবাসা। তারপর আমাকে নিয়ে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে অনেকগুলো শার্ট প্যান্ট কিনতে লাগে, সঙ্গে ঘড়ি, সানগ্লাস, বেল্ট, আরও অনেক কিছু। আমি শুধু তার মাপ দিয়েছি আর তার দিকে তাকিয়ে আছি। মার্কেট করা শেষ হলে একটা রেস্টুরেন্টের মধ্যে গিয়ে বসে পড়ি। আমিও তার পিছু পিছু রেস্টুরেন্টের মধ্যে চলে যাই। তখন যে বসি না দেখে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে, তোর আবার কি হলো? বসছিস না কেন? তোকে কি নতুন করে আবার দাওয়াত দিতে হবে বসার জন্য? না মানে ম্যাম, কথাটা বলে পপির দিকে তাকাতে দেখে আমার দিকে রাগে দিচ্ছিতে তাকিয়ে আছে। আমি পুনরায় বলি, সরি, আসলে আমি আপনার সঙ্গে কেমন করে বসবো বলেন? নিজে এখানে আমার মালকিন, আর আমি সামান্য কর্মচারী। আপনার পাশে কিংবা সামনে বসলে আপনার মান সম্মান চলে যাবে। তো সরি, আমি বুঝতে পারবো না। আপনি খাওয়া দাওয়া করে আসেন, আমি আপনার জন্য গাড়িতে গিয়ে অপেক্ষা করছি। কথাটা বলে যেই আসে যাব, সেই অমনি আমার হাত চেপে ধরে পপি জোর করে তার পাশের সিটে বসিয়ে দেয়। চুপচাপ বসে থাক, আর আমি যা করি চুপচাপ দেখ, একটা কথাও বলবি না। আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, বুঝলি? কথাটা বলেই পপি মেনু কার্ডটা নিয়ে নাড়িয়ে চাড়িয়ে অনেকগুলো খাবার অর্ডার দেয়। আমি বাপের জন্মে কখনো এই সব খাবারের নাম শুনিনি। একটু পর অনেকগুলো খাবার নিয়ে এসেছে ওয়েটার। তারপরে আমাকে আর পপিকে খাবার সার্ভ করতে লাগে। খাবার খেয়ে গাড়ির কাছে চলে আসি। হাতে থাকা ব্যাগগুলো দেখে গাড়িতে রেখে গাড়ি চালিয়ে বাসে চলে আসি। গাড়িটা ব্রেক করে ডিকি থেকে ব্যাগগুলো বের করে পপি ম্যামের হাতে দিতে যাব, অমনি পপি ম্যাম আমাকে উদ্দেশ্য করে বলে, শোন, ব্যাগগুলো আমাকে দিতে হবে না। যদি মা বাবা কোনোভাবে টের পেয়ে যায় যে এগুলো ছেলেদের পোশাক আশাক, তাহলে অনেক খারাপ ভাববে আমাকে, আর বকাও দিতে পারে। এর থেকে এই ব্যাগগুলো তোর কাছে রেখে দে। সময় হলে আমি তোর কাছ থেকে এই প্যাকেটগুলো নিয়ে যাব, আর আমার জামা কাপড়গুলো আমাকে দিবি, ঠিক আছে? পপি ম্যামের কথা অনুযায়ী আমি তার জামা কাপড়ের ব্যাগগুলো তাকে দিয়ে দিই, আর তার বয়ফ্রেন্ডের জন্য কেনা জামা কাপড়ের ব্যাগগুলো আমি আমার রুমে গিয়ে একটা সাইডে রেখে দিই। খাওয়া দাওয়া শেষ করে রুমের টেবিলে বসে পড়েছিলাম, হঠাৎ ফোনে একটা ফোন আসে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার বন্ধু সজীব ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে সজীব বলতে লাগে, কিরে, কই আছিস তুই? আগামীকালকে কলেজে আসিস। স্যার সবাইকে কলেজে অ্যাটেন্ড হতে বলেছে। স্যার কি জানি বলবে সবাইকে উদ্দেশ্য করে। দেখ, আমার না গেলে হয় না, সাধারণ একটা বিষয়। এটা বললে তো কি বলে, আমাকে ফোন করে বলে দিস। অল্প দিন হলো কাজে যোগ দিয়েছি, আমাকে এখানে থেকে ছুটি দিবে কিনা তা জানি না। আরে স্যার সবাইকে একত্র হয়ে কিছু একটা বলবে, তো তুই সেখানে না থাকলে স্যার তোর কথা অনেকবার জিজ্ঞেস করবে। তুই আসিস, না আসলে কিন্তু হবে না। আমি বলছি আসবি মানে আসবি, আর একটা কথা বলবো না, বুঝলি? যেভাবে আসবি বলে দিলাম। কথাটা বলেই আমাকে আর কিছু বলতে না দিয়ে ফোন রেখে দেয়। আমি ভাবতে লাগি, স্যার কালকে কি এমন কথা বলবে আমাকে যে না থাকলে হবেই না। সজীব তখন বলছে তাহলে জরুরি কিছু একটা হবে। তারপর ফোনটা পুনরায় নিয়ে ম্যানেজার স্যারকে ফোন করি। ফোন রিসিভ হতে সালাম দিয়ে বলি, আঙ্কেল, আগামীকাল আমার একটু ছুটির প্রয়োজন ছিল, আমার কলেজে যেতে হবে। স্যার আমাকে ডেকেছে, তার জন্য প্লিজ আগামীকালকে আমাকে একটু ছুটির ব্যবস্থা করে দিন। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি কিছু একটা ম্যানেজ করে নিব। তুমি কাউকে কলেজে যেও, সমস্যা নেই। তারপর টুকিটাকি আঙ্কেলের সঙ্গে আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিয়ে আর একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে একটা হোটেলে গিয়ে খাবার খেয়ে সোজা কলেজে চলে যাই। কলেজে গিয়ে সব বন্ধুরা যেখানে আড্ডা দেয় সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখি সজীব শুয়ে আছে একটা মেয়ের কোলে। আমি তো অবাক হয়ে যাই, আর একটু এগিয়ে এগিয়ে যা দেখলাম যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। আপু, তুমি এখানে? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আর তোমার কাঁধে ব্যাগ যে? আমি এই কলেজেই লেখাপড়া করি প্লাস জব করি। সময় মাঝে মাঝে কলেজেও আসি, প্রয়োজন পড়লে আসি, এছাড়া আসি না। আমার কথা বাদ দাও, তুমি এখানে কেন? তুমি তো আর এই কলেজে লেখাপড়া করো না।
আর সজীবকে তোমার কোলে শুয়ে রেখেছো কেন? ডাল মে কুছ কালা হে। আমার কথা শুনে আপু লজ্জা পায়। অন্যদিকে সজীব আমার আর পপির চাচাতো বোনের কথায় হাঁ হয়ে তাকিয়ে রয়েছে। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারা দিতেই তার ধ্যান ভাঙে। সজীব আমাকে উদ্দেশ্য করে বলে, ভাই তুই এত সকালে কলেজে এসেছিস, আর তুই সামিয়াকে চিনিস কি করে? আরে থাম থাম, এক এক করে প্রশ্নের উত্তর দেই। আমি এসেছি তোদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, একটু তাড়াতাড়ি এসেছি। আর ওনার নাম সামিয়া। আমি আজকেই প্রথম শুনলাম ওনার নাম। আমি যে বাসায় কাজ করি ওই বাসার মেয়ে। আমি ওনাকে তো আপু বলে ডাকি। আর তুই কিনা শেষমেশ সিনিয়র আপুর প্রেমে পড়লি। আমি বুঝতে পারলাম না, আপু তো বিদেশে লেখাপড়া করতো, তাহলে কেমনি কি? প্লিজ ভাই, বুঝিয়ে বলবি আমাকে? আমার কথা শুনে সজীব এসে আমাকে উদ্দেশ্য করে বলে, শোন, আমরা সে অনেক আগে থেকেই রিলেশনে আছি। বলতে গেলে প্রায় 3 বছর আগে থেকে। আমি যখন ওনাদের বাসার পাশে যে মাঠটা আছে না, ওইখানে খেলতে যেতাম, তখন তিনি তাদের বেলকনি থেকে বসে আমাদের খেলা দেখতো। মাঝে মাঝে বল গেলে কুড়িয়ে আমাদের দিকে ফিকে দিত। কিন্তু একদিন পাওয়া যাওয়ার বলের সঙ্গে একটা চিরকুট লিখে দেয়। যেই চিরকুটটা লিখে দিয়ে আমাকে ইশারা করে বলটা ধরার জন্য। আমি বলটা ধরে তো পুরো অবাক হয়ে যাই, কারণ ওইখানে ছিল একটা সুন্দর ছেলে, যাতে সে তার ভালোবাসার কথা প্রকাশ করেছে। আমি প্রথমে অনেকটা অবাক হই, কারণ সে আমার থেকে প্রায় 4 বছরের ছিল। তাহলে কেমনে কি? আমি তেমন একটা পাত্তা দিই না। হঠাৎ একদিন তাকে ওইখানে বসে থাকতে দেখি না। ওইভাবে অনেকটা দিন পার হয়ে যায়, তাকে দেখি না। বল গেলে আর কেউ দিত না। হঠাৎ একদিন কলেজে দেখতে পাই, তখন তার কাছে দৌড়ে চলে যাই, তার সঙ্গে কথা বলবো। কিন্তু আমাকে দেখে পাত্তা না দিয়ে সে চলে যায়। সে আমাকে বলে আমি যেন আর তার পিছনে না নেই। এভাবে হঠাৎ করে পেছনে তাকে আমিও বলে ফেলি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সেই থেকে আমাদের রিলেশন শুরু হয়। হঠাৎ করে সে তার মা বাবাকে নিয়ে বিদেশে চলে যায়। বাট তাতে কি, আমাদের তো অনেক কন্ট্যাক্ট। সে থেকে আমি তাকে অনেক ভালোবাসি। বিদেশে গিয়েছে, সে আমাকে এক মুহূর্ত ভুলে থাকতে পারেনি। সময় সময় তোদের থেকে যে ফাঁকি গিয়ে অনেকক্ষণ পর আসতাম, তার সঙ্গে কথা বলতাম, কিন্তু তোদেরকে বুঝতে দিইনি। ইভেন্ট আমি কাউকে বুঝতে দিইনি, তোরা কেমনভাবে নিবি। কিন্তু দেখ, আজ তো তুই সব জেনে গেলি। ভাবছিলাম আর কিছুদিন যাক, তারপর না হয় তোদেরকে বলবো একটা ভালো জব নিয়ে। ও আচ্ছা, এই ব্যাপার। তাই তো বলি, সুন্দর সুন্দর মেয়ের প্রপোজাল রিজেক্ট করতে কেন? তুই তো শেষমেশ কিনা সিনিয়র আপুর প্রেমে স্লিপ কেটে পড়ে আছিস। আমি তো জানতাম না। কথাটা বলে আমরা হাসাহাসি করতে লাগে। এক এক করে সেইখানে আমার সব বন্ধুরা চলে আসে। তারপর সব বন্ধুদের সঙ্গে আপুকে পরিচয় করিয়ে দেয়। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ করে এক এক করে সেখান থেকে সবাই কই যেন চলে যায়। আমি উঠে তাদের সঙ্গে যেতে যাব, অমনি সজীব আমাকে বলে, আরে বয়, তুই কোথায় যাচ্ছিস? আরে ওরা তো সবাই ক্লাসরুমে যাচ্ছে, চল ক্লাসরুমে যাই। অনেকদিন হলো ক্লাস করি না। আরে বয়, যেতে হবে না, একটু পর যাই। সজীবের কথা শুনি আমি সেখানে না গিয়ে আপু আর সজীবের সঙ্গে বসে আড্ডা দিতে লাগে। কিভাবে এতদিন তারা একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেও ভালোবাসতে পারে, আমি এমনটাই ভাবছি। আসলে বলতে গেলে সজীব আমার মতোই মধ্যবিত্ত ঘরের ছেলে, কিন্তু সজীবের মা বাবা আছে, কিন্তু আমার মা বাবা নেই। সজীবের লেখাপড়ার খরচ সজীবের বাসা থেকে দেয়। তারপর সজীব একটা পার্ট টাইম জব করে। আপনাদেরকে সজীবের পরিচয় দিতে দিতে অনেকটা সময় পার হয়ে যায়। তারপরে গাছের নিচ থেকে উঠে ক্লাসরুমে গিয়ে দিকে অগ্রসর হতে লাগে। আমি, সজীব আর আপু ক্লাসরুমের দরজা খুলে ক্লাসরুমের মধ্যে যেই ঢুকতে যাব, অমনি সবাই একত্রে বলতে লাগে, হ্যাপি বার্থডে বন্ধু, শুভ হোক তোর আগামী দিনের পথ চলা। হ্যাপি বার্থডে বন্ধু, হ্যাপি বার্থডে। ক্লাসরুমের দরজা খুলে আমি এত বড় সারপ্রাইজ পাবো আমি ভাবতেও পারিনি। আমার নিজেরও মনে ছিল না আজকে আমার বার্থডে। কাজের চাপে এখন ভুলে গিয়েছিলাম। আপনাদের অনেকের প্রশ্ন জাগবে, আমার বার্থডে আমি জানলাম কিভাবে? আসলে আমাকে যখন কুড়িয়ে পাই তখন আমার ব্যাগের মধ্যে আমার জন্মের অনেকগুলো ছবি ছিল, সঙ্গে জন্মের ডেটও ছিল। তারপর থেকে আমি জানতে পারি ওইটাই আমার বার্থডে ছিল। তারপর সব বন্ধুদেরকে নিয়ে কেক কাটি। সবাই অনেক আনন্দ ফুর্তি করতে লাগে, একে অপরের
গালে কেক লাগিয়ে দিতে লাগে। হঠাৎ আমার গালে আমার এক বান্ধবী কেক লাগিয়ে দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আমি কেক হাতে নিয়ে তার গালে লাগিয়ে দেওয়ার জন্য ক্লাসরুম থেকে বের হয়ে তার পিছু পিছু দৌড়াতে লাগে। দৌড়াতে দৌড়াতে একটা রুমে চলে যায়। আমার বান্ধবী আমিও ওর পিছু পিছু গিয়ে সিটের উপরে উঠে ওর গালের মুখে নাকে কেক লাগিয়ে দিতে লাগি। হঠাৎ কেউ একজন আমাকে পেছন থেকে সামনে ঘুরিয়ে ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি চোখ মিলে তাকিয়ে দেখি পপি ম্যাম। আমি তার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলি, ম্যাম আপনি আমাকে মারলেন কেন? আমি কি কিছু ভুল করেছি? কি পাপ করিস নাই তাই বল। একটা মেয়েকে জোর করে, আমার বলতেও ঘৃণা হচ্ছে। তোর মতো একটা নিচু মনের মানুষকে আমি ভালোবাসতে গিয়েছিলাম। আল্লাহ বাঁচাইছে যে তুই আমার কথায় রাজি হোস নাই, নাকি আমি বুড়ি বলে আমাকে ভালোবাসিস না, কোনটা? আমি পপিকে বোঝাতে লাগি, কিন্তু পপি আমার কথায় কোনো ভ্রুক্ষেপ দেখায় না। তার মধ্যে সে আবোল তাবোল কথা বলে চলেছে। আমি তার কথা কান দিয়ে শুনছি। পুনরায় আমাকে উদ্দেশ্য করে বলে, তোকে তো আমি ভালোবেসেছিলাম আমার জীবনের থেকেও বেশি। তুই চাইলে আমি তোকে আমার সব কিছু সঁপে দিতাম। কি পেয়েছিস তুই ওই মেয়েটার মাঝে, যা আমার মধ্যে নেই? নাকি আমি বুড়ি? তোর থেকে 2 বছরের সিনিয়র থেকে কি আমি বুড়ি হয়ে গেছি? হ্যাঁ, আমি পপি আপুর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। তারপর কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে চোখের জল মুছে রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমার বান্ধবী আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলে, কি রে স্বাধীন, কি হলো এটা? আর ওই মেয়েটাকে সে তোকে এতগুলো কথা শুনিয়ে দিল, কিছুই তো বুঝতে পারলাম না। এর আগে তো বুঝি একে কখনো দেখিও নি, মনেও করছে না। উনি তো আমাদের 2 বছরের সিনিয়র, আমাদের কলেজে লেখাপড়া করেছে। একদিন দেখেছিলাম তাকে, তোর বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছিল অনেক কথা। আরে বাদ দে, এই বিষয়ে তোকে না জানলেও হবে। আমি ওর বাসায় কাজ করি, ড্রাইভারের। আমাকে নাকি অনেক ভালোবাসে, 2 বছর ধরে আমাকে বলতে পারেনি। হঠাৎ একদিন পার্টিতে নিয়ে গিয়ে আমাকে প্রপোজ করে। আমি মানা করে দিই, কারণ তারা অনেক বড় লোক আর আমি এতিম। আমার কোনো মা বাবার পরিচয় নেই। আমি তো সামান্য একটা বস্তিতে থাকা ছেলে। কিভাবে তাকে আমি মেনে নেব বল? বলতে গেলে আমিও ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি সেই প্রথম দেখাতেই। তার বাসায় যখন কাজের ছেলে হয়ে যায়, বাদ দে সে সকল কথা। আমি আর ওনাকে নিয়ে কিছুই ভাবতে চাই না। কথাটা বলতে বলতে আমি আর আমার বান্ধবী ক্লাসরুম থেকে বেরিয়ে আসি। তারপর আমার সব বন্ধুরা যেখানে বসে আড্ডা দিচ্ছে তাদের কাছে চলে যাই। তারপর তাদের সঙ্গে আড্ডা দিয়ে তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাসরুম থেকে চলে আসি। সোজা বাসে এসে আমার রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিই। গোসল করে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 12টা বেজে গেছে। তারপর খাটে শুয়ে মোবাইলে মুভি দেখছিলাম। দরজায় এসে কেউ কড়া নাড়ে। দরজা খুলে দেখি একটা মেয়ে, হাতে বাটি। বুঝতে পারি দুপুরে খাবার এটা। তার হাত থেকে বাটিটা নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সেভাবে কেটে যায় অনেক কয়টা দিন। একদিন বিকেলের দিকে ঘুমাচ্ছিলাম, দরজা জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আমি শোয়া থেকে উঠে গিয়ে দরজা খুলে দিই। দরজা খুলে দেখি পপি চাচা আর চাচি আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, স্যার ম্যাম, আপনারা এই অবেলায় আমার দরজার সামনে কি হয়েছে? আর আপনাদের চোখে পানি কেন? বাবা, স্যার ম্যাম বলছিস কাদের? আমরা তো তোর মা বাবা। ছোটবেলায় তোকে হারিয়ে ফেলেছিলাম রেল স্টেশন থেকে। আমি তাদের কথা শুনে অবাক হয়ে তাদের দিকে তাকাই। আমি রেল স্টেশনে হারিয়ে গিয়েছিলাম। আমি তো কাউকে বলিনি কথাটা, তাহলে তারা কিভাবে জানলো? আমার ভাবনায় ছেদ ঘটে। বাবা, কিছু মনে না করলে তোর জামাটা খুলবি? তোর গায়ে দেখি তো দাগটা আছে কিনা, আর তোর হাতটা দেখি। আমি তাদের কথা অনুযায়ী আমার গায়ে থাকা টি শার্টটা খুলে দেখে পেছনের দিকে পিঠে 2টা কালো চিহ্ন, হাতে লম্বা একটা কালো দাগ। তাদের কথার সঙ্গে সবকিছু হুবহু মিলে যাচ্ছে। আমার আর বোঝার বাকি রইল না, এরে আমার মা বাবা, যাদের কিনা আমি হারিয়ে ফেলেছিলাম ছোটবেলায় রেল স্টেশনে। তারপর মা আর বাবা উঠে আমার মুখে চুমু খেতে লাগে আর বলতে লাগে, বাবা তোর অনেক কষ্ট হইতেছে তাই না? একা একা লড়াই করে নিজেকে বড় করতে জানিস। তোকে কত খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাইনি। প্রত্যেকটা স্টেশনে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি জানিস। আজ হঠাৎ করে তোর পুরাতন অ্যালবাম পাই আমি আর তোর মা। তোর ছবি দেখেছিলাম, হঠাৎ তোর সঙ্গে আমার তোলা ছোটবেলার ছবির মিল পাই। এটা দেখে আমি আর তোর মা দৌড়ে তোর কাছে চলে আসি। এসে তোর গায়ের দেখানো দাগগুলো দেখতে আমি আর তোর মা বুঝে যাই যে এটাই আমাদের ছেলে। বাবা, আমাদেরকে তুই ক্ষমা করে দে।
তাহলে তোমরা আমার আসল মা বাবা। কথাটা বলে আমি তাদেরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তখন সেখানে আপুর আগমন হয়। আপুকে দেখে মা বাবা বলে, মা সামিয়া, এটাই তোর ছোট ভাই যে কিনা রেল স্টেশনে হারিয়ে গিয়েছিল। এর জন্যই মানুষ বলে রক্তের একটা টান আছে। এজন্যই যখন আমি স্বাধীনকে দেখতাম তখনই আমার কেমন জানি লাগতো, মনে হতো এটা আমার কিছু একটা হয়। কথাটা বলে আপু এসে আমাকে জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগে। তারপর তারা আমাকে রুম থেকে বের করে তারা যেখানে থাকে বাসার মধ্যে নিয়ে যায়। পপির মা আর বাবাকে দেখে মা বাবা বলে, এটাই হচ্ছে আমার ছেলে যাকে কিনা আমরা রেল স্টেশনে হারিয়ে ফেলেছিলাম। পপির মা বাবা আমাকে দেখে তারা আমার কাছে এগিয়ে এসে আমাকে আদর করতে লাগে। তারপর তারা আমাকে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দেয়। তারপর আমার ছোট্টবেলার অ্যালবামটা আমার দিকে এগিয়ে দেয়। সেইখানে থাকা ছবির সঙ্গে আমার ছোটবেলা আমার কাঁধে যে দাগটা ছিল ওই দাগের ছবির মিল আছে বুঝতে পারি। এনারাই আমার আসল মা বাবা। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগে, কিভাবে আমি এত বড় হলাম, কার কাছে ছিলাম, এইসব আর কি। সেইভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। তারপর সবাই একত্রে খাবার টেবিলে খেতে বসি। তখনই পপির বাবা একটা কাজের মেয়েকে ডেকে বলে, যাও তো গিয়ে পপি মাকে ডেকে নিয়ে আসো, ও তো সকাল থেকে কিছুই খায়নি। সকাল থেকে মেয়েটা তো 7 দিন হলো কিছু খায় না। কি হয়েছে কিছুই বলো না? ঘরে দরজা আটকে বসে থাকে আর কান্না করছে। কিছু জিজ্ঞেস করলে কিছু বলছে না। আমি কত করে সামিয়া মাকে বললাম, কি হয়েছে মা বল, কিছুই বলছে না। আসলে আমাকে একদিন বলেছিল সে নাকি কাউকে ভালোবাসে, কিন্তু কে তা বলেনি। হয়তো ওই ছেলেটার জন্যই এমন করছে। চাষির কথা শেষ হতেই আমি আর আমার বড় আপু দুজনের দিকে তাকায়। তখন বড় আপুর চোখে ইশারায় দিয়ে হ্যাঁ বোঝায়। আমার আর বাকি রইল না যে সেদিনের পর থেকে পপি আপু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, সবসময় ঘরের মধ্যে থাকে। তখনই আপু সবাইকে উদ্দেশ্য করে বলে, চাচি, তোমার মেয়ে আর অন্য কাউকে না, আমার ছোট্ট ভাইটাকেই পছন্দ করে। মানে মা, কি বলছিস তুই এইগুলো? তারপর আপু শুরু থেকে শেষ পর্যন্ত বলে, তাহলে এই ব্যাপার, খাবার খেয়ে নেই, তারপর কাজীকে ডেকে আনছি, তোদের আজকেই বিয়ে দেব। আমার মেয়েকে না বলা তোর সাহস কি করে হয়? আমার মেয়েকে না খাইয়ে রাখা কষ্ট দেওয়া, বল আমার মেয়েকে কি তুই আর কষ্ট দিবে? তাহলে কিন্তু তোর খবর আছে। আস্তে আস্তে কথাগুলো বলে চাচা। আমি মাথা দিয়ে না বোঝাই। পুনরায় চাচা বাবাকে বলে, ভাইজান, আপনার কি কোনো আপত্তি আছে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলেকে বিয়ে দিতে? বাবা মাথা দিয়ে না বোঝায়। তারপর সবাই হাসাহাসি তামাশা করতে করতে খাওয়া দাওয়া শেষ করে ফেলে। সবাই গিয়ে বসতেই পপির বাবা অর্থাৎ চাচা কাজীকে ফোন করে আসতে বলে। তখন আমি তার দিকে তাকাতেই চাচা বলে, শোন, যেহেতু ঘরের মধ্যেই আত্মীয়, তাহলে আমরা এখন ভালোভাবে আয়োজন ধুমধাম করে বিয়ে না দিই, পরে না হয় ধুমধাম করে সবাইকে জানিয়ে দিব, কি বলিস? এখনো অন্তত ঘরোয়াভাবে বিয়েটা হোক। চাচা বাবাকে বলে, বাবা যা করতে বলে আমি তাতেই রাজি আছি। আচ্ছা, তুই যা ভাবছিস তাই কর। এখন ঘর ওভাবেই বলি। কিছুদিন পর যখন অফিসের দায়িত্ব স্বাধীনের হাতে দিব, তখন না হয় ধুমধাম করে সবাইকে জানিয়ে দিব, কি বলিস? বাবা আর চাচার কথা বলার মাঝে সেইখানে কাজী সাহেব চলে আসে। তার একটু পর একটা ছেলে হাতে করে অনেকগুলো শপিং ব্যাগ, 2টা ব্যাগ আমার দিকে এগিয়ে দিয়ে বাবা বলে, যা তুই গিয়ে রেডি হয়ে আয়, আর এই ব্যাগগুলো সামিয়া তুই গিয়ে পপিকে সাজিয়ে ওইখানে নিয়ে আয়। তারপর আমি ব্যাগগুলো নিয়ে মার দেখিয়ে দেওয়া রুমে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে পাঞ্জাবি আর শেরওয়ানি পরে নেই। তারপর নিচে এসে সবাই বসেছিলাম। তখন সেখানে সামিয়া পপিকে সাজিয়ে নিয়ে আসে, আমার পাশে বসিয়ে দিয়ে বলে, অনেক কাজ, ঘর পরে সাজিয়ে নিয়ে আসলাম। তিনি নাকি বিয়ে করবেন না। একেবারে পাশের দিকে তাকিয়ে তো দেখ কে। আপুর কথা শেষ হতে না হতেই পপি পাশ ফিরে আমাকে দেখে অনেকটা অবাক হয়, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয় না। তারপর চাচা আর বাবা কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলে আমাদের বিয়ের কাজ শেষ করে। তারপর বাবা পপিকে আমার বিষয়ে সবকিছু বলে। পপি আমার দিকে হা করে তাকিয়ে আছে। তারপর আমি আর সেখানে না দাঁড়িয়ে সোজা ছাদে চলে যাই। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে আপু আমাকে বলে, যা ভাই ঘরে যা, একদম রেগে বুম হয়ে আছে, না জানি কি হয়, রাগটা ভাঙা গে। কথাটা বলে আপু সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আমি ছাদে আর না দাঁড়িয়ে থেকে সোজা আমার রুমে চলে আসি।
রুমে এসে দরজা লক করে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি পপি ঘোমটা দিয়ে খাটের মাঝখানে বসে আছে। আমি সামনে এগোতেই খাট থেকে উঠে আমাকে সালাম করে ঘোমটা মাথা থেকে সরিয়ে বলে, কুত্তা, তুই আগে কেন বলিসনি যে ওইটা তোর বান্ধবী ছিল? আর ওই দিন তোর গালে কেক মাখিয়ে দিতে গিয়েছিলে, আর ওই দিন তোর বাচ্চা ছিল। আমি তো তা না বুঝাই তোকে কতগুলো গালাগালি দিলাম, কত কিছুই বললাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না, তুমি আমাকে একটু ভালোবাসো তাহলে চলবে। কথাটা বলেই পপিকে আমি পাচা কোলে তুলে খাটে শুয়ে দিই, তারপর ওর উপর উঠে কিস করতে লাগি। সেভাবে অনেক সময় পার হয়ে যায়, দুজনে হারিয়ে যাই ভালোবাসার এক অতল কবিরে। তো আজকের গল্পটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আরেকটা মেসেজ আপনাদের জন্য, যে আমার গল্পগুলো প্লিজ ভাই কাইন্ডলি কেউ ডাউনলোড করবেন না, কারণ এমনি চ্যানেল অনেক ডাউন আছে। তো ডাউনলোড করলে কি মানে চ্যানেলটা অনেক ডাউন হয়ে যায়। তো প্লিজ জাস্ট কিছুদিন অন্ততপক্ষে ভিডিওগুলো ডাউনলোড করে না প্লিজ ভাই ব্রাদার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।